বল ও শক্তির ধারণা, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। স্থির বস্তু কাকে বলে? যে সব বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না তাকে বলা হয় কি? স্থির বস্তু। যেমন যদি আমাদের বাড়ির মধ্যে আলমারির ওপর একটা বই রেখে দেওয়া হয় এবং সেই বইকে দীর্ঘদিন না তোলা পড়া হয়, তাহলে সেই বস্তুটা স্থিরই থেকে যাবে, বইটা ওখানেই থেকে যাবে। এগুলো স্থির বস্তুর উদাহরণ। তারপরে কি? গতিশীল বস্তু। কোনো বস্তুকে সময়ের কোনো বস্তু যে বস্তুগুলো কি বলতে হবে, যে বস্তুগুলো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাদেরকে কি বলে? গতিশীল বস্তু। যেমন সূর্য চারিদিকে পৃথিবী ঘুরেই যাচ্ছে, এর একটা কি? পৃথিবী কি বস্তু? গতিশীল বস্তু। ঠিক আছে, তা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতিশীল বস্তু কাকে বলে, স্থির বস্তু কাকে বলে? রিডিং পড়ে তোমরা মুখস্থ করতে হবে তোমাদেরকে। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বল কাকে বলে? বল বাইরে থেকে প্রযুক্ত যে কারণে স্থির বস্তুকে সচল আর সচল বস্তুকে তার গতির অভিমুখ পরিবর্তন করতে বা তাকে গতিকে থামাতে কাজে লাগে, তাকে বলা হয় বল। বলের আলাদাভাবে একটা সংজ্ঞা আমি যদি বলি, এটা খুব সহজ হবে, যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। খুব গুরুত্বপূর্ণ, বল এইটা বললে ভালো হবে। কি? বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুকে কি করা হয়? বস্তুর অবস্থার পরিবর্তন করা হয়। তাহলে বলের সংজ্ঞা যদি প্রশ্ন পড়ে যে বল কাকে বলে, তাহলে বলতে হবে যে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকে বলা হয় বল। আর বলের একক অবশ্যই লিখতে হবে। এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন, আর সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। আমি যদি এই বইটাকে এভাবে ঠেলি, তাহলে বইটা কি হচ্ছে? সরে যাচ্ছে। তাহলে যা প্রয়োগ করে বইটাকে সরালাম সেটা কি হলো? বল। কিন্তু আমি যদি এই দেয়ালটাকে ঠেলি, দেয়ালটাকে ঠেললেও সরছে না, কিন্তু আমি দেয়ালটাকে ঠেলায় সরাবার চেষ্টা করছি, এই যে প্রয়োগ করছি সেটাও বল। তারপরে আছে চৌম্বক পদার্থ। চৌম্বক পদার্থ জিনিসটা কি? যে পদার্থ থেকে চুম্বক তৈরি হয় তাকে বলা হয় চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট। এইবার পৃথিবী কিন্তু একটা বলে সবাইকে টেনে রেখে দিয়েছে, সেটাকে বলা হয় অভিকর্ষ বল। সব বস্তুকে পৃথিবীতে নিজের দিকে টেনে রেখে দিয়েছে, কি বলে? অভিকর্ষ বল। এটা একটা বল। ঠিক আছে, পৃথিবীর এই টান বলটাকেও এসআই পদ্ধতিতে তার একক হলো নিউটন। তারপরে গতিশক্তি আর স্থিতিশক্তি তো আগেই হলো। শক্তির প্রকারভেদ, শক্তির বিভিন্ন প্রকার আছে, স্থিতিশক্তি, গতিশক্তি। এই কোনো বস্তুকে যদি আমরা স্থিরভাবে রেখে দিই, তাহলে তার স্থিতি অবস্থার জন্য তার মধ্যে একটা কি বল সৃষ্টি হয় বা শক্তি সৃষ্টি হয়। কি বললাম? যে কোনো বস্তুকে আমরা যদি স্থিরভাবে রেখে দিই, তাহলে তার স্থিতিশীল অবস্থায় থাকার জন্য কি হয়? তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয়, একে বলা হয় স্থিতি শক্তি। যেমন জল, যদি বাঁধের মধ্যে জলকে আটকে দেওয়া হয়, সেটা কী শক্তি হবে? স্থিতিশক্তি। আর গতিশক্তি, কোনো বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে তাকে বলা হয় গতিশীল বস্তু বা কাইনেটিক এনার্জি। খুব গুরুত্বপূর্ণ এটা, গতির জন্য। যেমন ধর তুই হাই জাম্প দিচ্ছিস কি লং জাম্প দিচ্ছিস, লং জাম্প দেওয়ার জন্যে তুই দাঁড়িয়ে থেকে যে মানে যতটা লং জাম্প দিবি, তুই যদি একটা ছুটে আসিস তাহলে কী হবে? তো শক্তি বাড়বে। তুই অনেকটা গতিশীল অবস্থায়, মানে এটা গতিশক্তি হলো, তুই অনেকটা ছুটে আসলি দিয়ে লং জাম্প দিলি, অনেকটা বেশি লং জাম্প দিলি, তাহলে এটা একটা গতিশক্তির
উদাহরণ। স্থিতিশক্তি গতিশক্তিকে একত্রে কী বলা শক্তি বলা হয়? যান্ত্রিক শক্তি বলা হয়। স্থিতিশক্তি আর গতিশক্তিকে একত্রে কী বলা হয়? যান্ত্রিক শক্তি। শক্তির বিভিন্ন রূপ: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি, রাসায়নিক শক্তি আর পারমাণবিক শক্তি। এই শক্তি সবসময় ধ্রুবক গোটা পৃথিবী জুড়ে, এবং তারা পরিবর্তিত হচ্ছে, এক শক্তি অপর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন আমি ঘন্টা বাজাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এরা যান্ত্রিক শক্তি, আর উৎপন্ন করছে কি? শব্দ। তাহলে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে উৎপন্ন হচ্ছে, তাই তো? তারপরে মনে কর বলছে চুম্বক আকর্ষণ করছে কাকে? লোহাকে, লোহার পেরেককে, তাই জন্য লোহার পেরেক তার দিকে যাচ্ছে। তাহলে এখানে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইখানটা বেশ ভালো শর্ট কোশ্চেন পড়ে প্রশ্নগুলো, যে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, তাহলে ইলেকট্রিক ইস্ত্রি তড়িৎ দেওয়া হচ্ছে আর উৎপন্ন হচ্ছে কি? তাপ। তাহলে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? তড়িৎ শক্তি তাপ শক্তিতে। মোমবাতির জ্বালানো হলো, তাহলে মোমবাতিটা কি হচ্ছে? জ্বলছে, তাহলে ওটা কী শক্তিতে উৎপন্ন হচ্ছে? কোন শক্তিতে? মোমবাতি তাপ উৎপন্ন, মোমবাতি জ্বালালে আলো উৎপন্ন হচ্ছে। আর এখানে দেওয়া হচ্ছে মোমবাতি, তাহলে এখানে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এইভাবে আমরা পড়তে হবে আমাদেরকে। বলছে মাইক্রোফোন ব্যবহার করা হলো, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এগুলো আমরা পড়ব। শক্তির উৎস, সমস্ত শক্তির উৎস কি? পৃথিবীতে যে শক্তি আছে তার সব শক্তির উৎস কি? সূর্য। সব শক্তির উৎসই সূর্য। এই কোশ্চেনটা পড়ে, পৃথিবীর সমস্ত শক্তির উৎস কি? সূর্য। কেন সূর্য? এটাও পড়তে পারে, যে বলতে হবে যে আমরা সূর্য থেকে শক্তি নিতে পারি না, কিন্তু উদ্ভিদরা কী করতে পারে? সূর্য থেকে শক্তি নেয়, তাদের দেহের মধ্যে জমা রাখে। তারপরে সেই সব গাছপালাগুলো যখন কোনো ভূমিকম্পে চাপা পড়ে যায়, দীর্ঘদিন ধরে থেকে তারা কয়লা এবং পেট্রোলিয়াম উৎপন্ন করতে পারে। তাহলে সেই কয়লার শক্তি কোথা থেকে আসছে? সে পরোক্ষভাবে সূর্য থেকেই আসছে। জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এই জল কোথা থেকে আসছে? জল সূর্য শক্তি বাষ্পীভূত করে জল তৈরি, বৃষ্টিপাত করছে, পাহাড়ের চূড়ায় বরফ হয়ে দাঁড়াচ্ছে, সেই বরফ গলে যখন জল হচ্ছে তখন তাকে ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তার মানে সেই শক্তি কোথা থেকে আসছে? পরোক্ষভাবে সূর্য থেকে। এইভাবেই সমস্ত শক্তি দেখা যায় আমাদের কোথা থেকে আসে? সূর্য থেকেই আসে। তাই সমস্ত শক্তির উৎস হলো সূর্য। আচ্ছা, উৎপাদক কাকে বলা হয়? উদ্ভিদ সূর্য থেকে সরাসরি শক্তি গ্রহণ করতে পারে এবং নিজের দেহেই কী করতে পারে? খাদ্য তৈরি করতে পারে, একে বলে উৎপাদক। খাদ্য শৃঙ্খল, দেখা যায় যে উৎপাদক অর্থাৎ গাছকে খায় কে? মানে গাছকে খায় ছাগল বা ফড়িং খায়, ফড়িংকে খায় আবার ছোট ছোট ব্যাঙকে খায় আবার সাপ। তাহলে এই যে একটা খাদ্য শৃঙ্খল গড়ে উঠছে পর্যায়ক্রমিকভাবে খাদ্যক সম্পর্কের মধ্যে, তখন তাকে বলা হচ্ছে কি? খাদ্য শৃঙ্খল। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ সহ লিখতে হবে। হ্যাঁ, খাদ্য জাল, এই খাদ্য শৃঙ্খলগুলোই যখন জালের মতো আকার ধারণ করছে, যেমন সাপকে খাচ্ছে ব্যাঙ, এই প্রথম উৎপাদককে ঘাসকে খাচ্ছে ব্যাঙ, না ঘাসকে খাচ্ছে ঘাসফড়িং খাচ্ছে ব্যাঙ। আবার ঘাসফড়িংকে সরাসরি কোনো পাখি খেতে পারে, হ্যাঁ, আবার সেই পাখিকে আবার আর সাপ খেয়ে নিতে পারে। তাহলে এই যে মানে একদম জালের মতোভাবে তৈরি হচ্ছে, একে বলা হয় খাদ্য জাল। আর পিরামিড, খাদ্য পিরামিডও কি না উৎপাদককে খায় ছোট ছোট পোকামাকড়দেরকে খায়, তার থেকে একটু বড় বড় পোকামাকড়। তারপরে ব্যাঙকে খায় সাপকে খায় ময়ূরের পরের ধাপ রয়েছে, যদিও ময়ূরকে বাঘ খায় বলে এমন বলা যায় না। হ্যাঁ, যে পরের ধাপে রয়েছে কে না
বাঘ সর্বোচ্চ একটা পিরামিড গঠন করেছে, এই পিরামিডকে বলা হয় খাদ্য পিরামিড। তারপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে মেন যে লিন্ডেম্যানের 10% সূত্র। লিন্ডেম্যান 10% সূত্র দিয়েছিলেন। তিনি বলছেন কোনো খাদ্য যদি ধর উৎপাদকের দেহে যা খাদ্যের শক্তি আছে তার 10% তার পরের জন যে খাচ্ছে, অর্থাৎ ফড়িংয়ের দেহে চলে যাচ্ছে। ফড়িংয়ের দেহে থেকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙের দেহে তার 10% শক্তি চলে যাচ্ছে ফড়িংয়ের দেহ থেকে। ব্যাঙকে খাচ্ছে কে? সাপ। তাহলে সাপের দেহের 10% শক্তি চলে যাচ্ছে কার দেহে? এই ব্যাঙের দেহে 10% চলে যাচ্ছে সাপের দেহে। তার সাপকে খাচ্ছে ময়ূর, তাহলে সাপের দেহের যত শক্তি আছে তার 10% শক্তি চলে যাচ্ছে কোথায়? ময়ূর। এই ঘটনাটাই ঘটছে বলছে, একে বলা হয় লিন্ডেম্যানের সূত্র। তুই নিজের ভাষাতেও লিখতে পারিস যে প্রতিটি ট্রাফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টিতরের জীবদেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রাফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। ঠিক আছে, একে বলা হয় লিন্ডেম্যানের সূত্র। এটা গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছর সব পরীক্ষায় পড়ে। শক্তির আবার সমস্যা। শক্তি কি? শক্তির উৎস হচ্ছে দু প্রকার, অনবীকরণযুক্ত আর নবীকরণ, মানে যেসব শক্তিগুলো একসময় শেষ হয়ে যাবে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, যেটা চল বেশি, সেইটা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। আর নবীকরণযোগ্যগুলো কোনটা? যেগুলো সারা জীবন থাকবে, জলশক্তি, জোয়ারভাটা শক্তি, এইটা হলো যেগুলো শক্তিগুলো ফুরাবে না, পৃথিবী যতদিন আছে, সূর্য যতদিন আছে চলবে। আচ্ছা, ঘর্ষণ বল। কোনো আমরা যখন চলছি তখন পায়ের সাথে কার ঘর্ষণ হচ্ছে? মেঝের, রাস্তার। এর ফলে এটাও একটা বল তৈরি করছে, কে বলে? ঘর্ষণ বল। ঘর্ষণ বলের প্রভাবেও শক্তি উৎপন্ন হয়। তাহলে ঘর্ষণ বল কি না? যখন দুটি তলের মাঝখানে যে ঘর্ষণের ফলে যে বল তৈরি হয় তখন তাকে বলা হয় ঘর্ষণ বল। চ্যাপ্টারটা শেষ হলো, পড়ে নি চ্যাপ্টারটা ভালো করে।